আজকে 30তম ক্লাস। আজকে আমরা শিখবো স্যাস সম্পর্কে। তো স্যাস এর ফুল ফর্ম হচ্ছে সিনট্যাকটিক্যালি অসম স্টাইল শিট। ঠিক আছে। স্যাস মূলত একটা প্রিপ্রসেসর যেটা সিএসএস কে হচ্ছে অনেক পাওয়ারফুল এবং এলিগেন্স এনে দেয়। এটা ডেভেলপারদের কাছে ভ্যারিয়েবল, নেস্টেড রোলস, মিক্সিং ফাংশনস ইত্যাদি পাওয়ার গুলো ডেভেলপারদেরকে দিয়ে থাকে। এই ফিচার গুলোর মাধ্যমে আমরা খুব অ্যাডভান্স সিএসএস লিখতে পারি। ঠিক আছে। তো দিস ফিচার্স মেক স্টাইল শিটস মোর মেইনটেনেবল, মডিউলার and easy to write and manageable. ওকে, স্পেশালি ইন লার্জ প্রজেক্ট। তো আমরা বুঝতেই পারছি লার্জ প্রজেক্টের জন্য এটা খুবই সহায়ক ভূমিকা পালন করে। আচ্ছা, তো এই যে স্যাস, এইটা হচ্ছে এক্সটেনশন। আমরা দেখতে পাচ্ছি ডট সেলস অথবা ডট হ্যাশ সিএসএস। ওকে, এটা হবে ফুল ফর্ম, যেটা আমরা দেখবো এখন, সমস্যা নেই। তো এই ফাইলটা থেকে কম্পাইল করে সে ডট সিএসএস ফাইলে রূপান্তর করে, আর এই যে রূপান্তর করলো, এই রূপান্তর করার ফলেই হচ্ছে আমরা ইজিলি ওয়েব পেজের মধ্যে সিএসএস টা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে। আমরা যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের ফাইল থাকবে, সেই ফাইলে মূলত লিঙ্ক আপ করা থাকবে এই ডট সিএসএস টাই। ঠিক আছে। এই স্যাস ফাইল নয়, স্যাস ফাইলটা ডট সিএসএস ফাইলে রূপান্তর করবে অটোমেটিক। তো চলুন কিভাবে আমরা স্যাস শেখা শুরু করব সেটা দেখে নেই। প্রথমে আমাদেরকে এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। তো এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাকে অবশ্যই নোড জেএস ইনস্টল করতে হবে। ঠিক আছে। তো নোড জেএস কোথা থেকে ইনস্টল করবেন? এখানে এই যে লিংক দেয়া আছে, আমরা ওকে এখান থেকে লিঙ্কটা কপি করে নিই। আমরা চলে যাব সরাসরি ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পরে এলটিএস ভার্সন যেটা রয়েছে, এই যে এলটিএস ভার্সন ফর উইন্ডোজ, এটা আপনারা হচ্ছে ইনস্টল করবেন। ঠিক আছে। এখানে হচ্ছে উইন্ডোজ ইনস্টলারটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা এইভাবেও ইনস্টল করা যায়, কিন্তু আমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেব। ঠিক আছে। এখান থেকে এই যে উইন্ডোজ ইনস্টলার ডাউনলোড করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এলটিএস এর ভার্সনটা কত। এখানে যে ভার্সনটা দেখা যাচ্ছে, দুইটার ভার্সন কিন্তু সিমিলার, রাইট? আর আমার কম্পিউটারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা কিন্তু অটোমেটিক সে ডিটেক্ট করে অটোমেটিক ডাউনলোডের অপশনটা চলে এসেছে। এখন জাস্ট স্টার্ট ডাউনলোড দিয়ে ডাউনলোডটা করে ফেলবেন। স্টার্ট ডাউনলোড দিয়ে ডাউনলোডটা করে ফেলবেন। ওকে, তো এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করা একদম সহজ, আর এটা দেখানোর মতো কিছু না আসলে। যারা নোট জেএস ইনস্টল করতে পারবেন না, তারা হচ্ছে প্রবলেমে সাবমিট করে দিবেন, You've got তাহলেই mail. হচ্ছে হবে। আপনাদের মধ্যে থেকে কেউ কোনো প্রবলেম সাবমিট করেছেন কিনা? না। তো এখানে প্রবলেম সাবমিট করে দিবেন। প্রবলেম সাবমিট করলেই হচ্ছে আমি সেখানে আপনাদেরকে একটা সময় দিয়ে দেবো। ঠিক আছে। যাই হোক, নোট জেএস এভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে হচ্ছে ইনস্টল করে ফেলবেন। এখানে রিকোয়ারমেন্ট গুলো দেয়া আছে, লিংক দেয়া আছে, আপনাদের এই ফাইলটা আমি দিয়ে দিব। তো দেন এটা হচ্ছে রান করবেন। রান করার পরে আপনার এটা সঠিকভাবে ইনস্টল হলো কিনা এটা যাচাই করবেন। তো যাচাই কিভাবে করতে হবে? আহ প্রথমত এইখানে আপনি যদি গিট ব্যাশ আনেন, আহ এখানে যদি গিট ব্যাশ আনেন, এখানেই আপনি যাচাই করতে পারবেন।
আপনি যদি লিখেন npm ডট ভার্সন, এখানে npm এর যে ভার্সনটা সেটা আপনাকে দেখাবে। আর এখানে যদি নোড নোড ভার্সন দেখতে চান, নোডের ভার্সনটাও আপনাদের কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আমারটা যেহেতু অনেক আগে ইনস্টল করাই ছিল, সো এটা আপডেটেড ভার্সন নয়, কিন্তু আপনারা এখন ডাউনলোড করলে কিন্তু একটু আপডেটেড ভার্সন পাচ্ছেন। এই হচ্ছে বিষয়। তো আমি মূলত আজকে এই যে গিট বেশ এইখানে সব কাজ করব না, আমি কাজ করব হচ্ছে উম, আমাদের যে কোড এডিটর রয়েছে সেখানে, সেখানেও আমি কি চাইলে টার্মিনাল ইউজ করতে পারবো। তো আমি সেটাই করতে চাচ্ছি, জ্ঞানীটা আমি আর রাখতেই চাচ্ছি না। টার্মিনাল ওপেনই আছে, টার্মিনালটা অফ করে দিচ্ছি। এখন হচ্ছে এই যে টার্মিনাল, এখানে আসেন, এখানে ক্লিক করলেও হবে, কিন্তু আমরা এখানে ক্লিক করব না। এখানে টার্মিনাল লেখা আপনাদের থাকবে কিনা আম, আমি শিওর না। যদি না থাকে কোনো সমস্যা নাই, এই যে ভিউতে যাবেন, দেন এই যে টার্মিনালে ক্লিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে টার্মিনাল ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে যদি লিখি নোড ভার্সন, দেখতে পারবো এখানে এই যে নোডের ভার্সনটা দেখাচ্ছে। আমি যদি এখানে npm ভার্সন করি, এখানে npm এর ভার্সনটাও দেখাচ্ছে। আচ্ছা, আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, আমরা তো নোড জেএস দেখালাম, যে নোড জেএস ডাউনলোড করে ইনস্টল করতে বললাম, কিন্তু npm দেখছি কেন? npm তো ইনস্টল করিনি। npm অবশ্যই খুব প্রয়োজন এখানে, এবং npm আপনাদের নোড জেএস ইনস্টল করলে ওটার সাথে বাই ডিফল্ট ইনস্টল হয়ে যায়। সুতরাং npm আপনাকে আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হবে না। ঠিক আছে, আমরা দেখলাম আহ, কিভাবে ভার্সন চেক করতে হয়। এই ভার্সন চেক করার মানে হচ্ছে যখন আপনার এরকম একটা ভার্সন দিবে সে, দ্যাট মিনস সঠিকভাবে আপনার সিস্টেমে এটা হচ্ছে ইনস্টল করা আছে, নোড.জেএস কি ইনস্টল করা আছে। ওকে, আমরা এবার হচ্ছে কিছু ফাইল এখানে ওপেন করব, কিছু ফোল্ডার তৈরি করব। সেস নামে একটা ফোল্ডার তৈরি করব, দেন সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করব, দেন হচ্ছে এসআরসি নামে একটা ফোল্ডার তৈরি করব। তো এই যে যে সোর্স, এইখানেই আমি এইচটিএমএল ফাইলটা রাখবো, index.html। ওকে, এখন হচ্ছে এখানে একটা কমন দিলাম, এখানে লিখছি আমরা আজকে শিখবো সেলফ, আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 30। ওকে, এখানে আমি লিঙ্ক আপ করে দিতে চাচ্ছি। লিঙ্ক আপ কি করব? আমাদের সিএসএস নামে হচ্ছে একটা আচ্ছা, আমাকে প্রথমে বের হতে হবে এখান থেকে। বের হয়ে মানে এই ফোল্ডার থেকে, সোর্স ফোল্ডার থেকে বের হয়ে আমরা সিএসএস ফোল্ডারে যাব। সিএসএস ফোল্ডারে গিয়ে স্টাইল ডট সিএসএস এখানে লিখবো। ওকে, এখন এখানে কি কোনো সিএসএস আছে? নাই, কিন্তু এটা আমরা লিঙ্ক আপ করলাম। এর আমরা সিএসএস কোনো ফাইল তৈরিও করবো না, এটা অটোমেটিক তৈরি হবে। আমরা তৈরি করব স্যাস ফাইল। তো স্যাস ফাইলের এখানে আমরা লিখছি ইন্ডেক্স ডট এসসি এসসিএসএস। ওকে, এই স্যাস ফাইল থেকে অটো জেনারেট হবে সিএসএস ফাইল গুলো। আচ্ছা, এখন আমরা মূলত দেখব কিভাবে আমরা স্যাস ইনস্টল করতে পারি আমাদের সিস্টেমে। ঠিক আছে, আপনাদের এই ইনস্ট্রাকশনে বলা থাকবে কিভাবে ইনস্টল করতে পারেন আপনারা। তো আমরা প্রথমে এখানে লিখব npm image, তারপরে হচ্ছে এরকম ওয়াই লিখে দিব। ওয়াই মানে হচ্ছে ইয়েস টু অল। ঠিক আছে, এখানে অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করবে এনপিএম, সেগুলো জিজ্ঞেস করার পরে আপনি ইয়েস দিতে দিতে, মানে নেম টেম এগুলো দিতে দিতে হচ্ছে ফাইনালি একটা প্যাকেজ
ডট জেসন পাবেন। কিন্তু আমরা তো হচ্ছে কি বলে আহ, এই জিনিসগুলোর সাথে পরিচিত না, নোট জেএস এর সাথে পরিচিত না। সো এখানে ওয়াই দিয়ে দিবেন, তাহলে হচ্ছে কি এটা ইয়েস বুঝাবে, এবং বাই ডিফল্ট যে সেটআপ গুলো থাকবে সেটা বাই ডিফল্টই কি ঠিক হয়ে যাবে। সো আপনাকে এক্সট্রা কোনো চিন্তা করতে হচ্ছে না কোথায় কি নেম দিবেন, ঠিক আছে? বাই ডিফল্টটাই আমরা রাখতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাকেজ ডট জেসন একটা তৈরি হয়েছে, এই যে এখানে, এখানে হচ্ছে এই যে এই লেখাগুলো দিয়ে একটা ফাইল তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমি এখানে অনেক লেখা করে যাওয়ায় ক্লিয়ার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে এবার চেক করি, এই যে প্যাকেজ ডট জেসন রয়েছে, কারণ এই যে ক্লাস 30, যেহেতু আমাদের ফোল্ডারের নেম ক্লাস 30, এজন্য এখানে এসেছে। আমি এটা এখানে রাখতে চাচ্ছি না, আমি এখানে দিতে চাচ্ছি হচ্ছে অ্যাপ নেম দিতে চাচ্ছি এটাকে। ওকে, কুল। তো আমরা দেখলাম কিভাবে হচ্ছে স্যাস এখানে হচ্ছে এনপিএম ইনিট করতে হয় এবং ইএস দিতে হয়, এখানে এই যে কমান্ড গুলো লেখা থাকবে, ঠিক আছে? রান দিস কোড। ওকে, এবার আমরা হচ্ছে স্যাস npm ইউজ করে হচ্ছে ইনস্টল করবো, ঠিক আছে? এই জন্য আমাকে লিখতে হবে npm ইনস্টল স্যাস, দেন হচ্ছে ডি। ডি মানে হচ্ছে এখানে ড্যাব ডিপেন্ডেন্সি বোঝায়, আর npm ইনস্টল স্যাস দিয়ে সেসটা ইনস্টল হয়ে যায় মূলত। তো আমরা এখানে লিখবো npm ইনস্টল, বা শুধু আই লিখলেও হবে, ইনস্টল এবং আই দিয়ে ইনস্টলই বোঝায়। ওকে, npm ইনস্টল সেলস, দেন হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সিতে আমি মূলত সেলসটা ইনস্টল করতে যাচ্ছি, এই জন্য ডি দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফাইল ডাউনলোড হচ্ছে। তো আমরা দেখতে পারলাম এখানে 17টা প্যাকেজ যুক্ত হয়ে গেছে, এবং 18টা প্যাকেজ হচ্ছে অডিট করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্যাকেজ লগ ডট জেসন, এখানে অনেকগুলো কি অপশন ইনস্টল হয়েছে, এদের ভার্সন সহ আমরা দেখতে পাচ্ছি। ওকে, এগুলো নিয়ে প্যাকেজ ডট লগ জেসন এটাতে হাত দেওয়ার একদম প্রয়োজন নাই, এখানে অটো তৈরি হবে। এখন এই যে নোড মডিউলস বিভিন্ন ইনস্টল হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো নিয়েও আমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই। এগুলো হচ্ছে যেমন স্যাস ইনস্টল করেছি, স্যাস এগুলোর উপর ডিপেন্ডেন্ট। সো এগুলো স্যাসের সাথে অটোমেটিক ইনস্টল হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা ইনস্টল করেছি শুধু স্যাস, কিন্তু স্যাসের সাথে এগুলো ইনস্টল হওয়ার কারণ হচ্ছে স্যাস এদের উপর ডিপেন্ডেন্ট, এদের ছাড়া স্যাস কাজ করবে না। ওকে, তো নোড মডিউলেও আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা তৈরি হয়েছে ওর মধ্যে থাকুক, ঠিক আছে? তারপরে আমরা যদি দেখি এখানে আমাদের ইন্ডেক্স ডট এসসিএসএস নামক একটা ফাইল তৈরি করতে হবে। তার আগে আমরা দেখে নেই আমাদের হচ্ছে সেস এর দুইটা এক্সটেনশন রয়েছে, আমি প্রথম দিকে বলেছিলাম, সেটা হচ্ছে এসসিএসএস এন্ড হচ্ছে সেস। এই দুটোর মধ্যে মূলত পার্থক্য কি সেটা এখন আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে আরেকটা ফোল্ডার তৈরি ফাইল তৈরি করি, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট সেলফ নামে। আর সেলস এবং এসসিএস সেলস দুইটাই সেলস ফাইল, এবং দুইটাই সেম কাজ করবে, কিন্তু এদের এক্সটেনশন ভিন্ন। সেসের এক্সটেনশনটা কি? যেমন হচ্ছে আমরা নর্মালি সিএসএস লিখি কিভাবে, এই যে বডির ভিতরে লিখি হচ্ছে সাপোজ ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এরকম, তাই না? তো এইভাবে স্যাস কিন্তু কাজ করবে না। স্যাস এর সিনট্যাক্স হচ্ছে এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট থাকবে না এবং কোনো সেমিকোলন থাকবে না, ঠিক আছে? এইভাবে স্যাস কাজ করে। এখানে যদি আমি লিখে যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তারপরে যদি লিখে দেই ফন্ট সাইজ 80 পিক্সেল,
এরকম ভাবে লিখবো, যেটা হচ্ছে আমরা ফ্যামিলিয়ার না এইভাবে কোড করতে, ঠিক আছে। এজন্য আমরা স্যাস ফাইল ইউজ না করে ইউজ করব এসসিএসএস ফাইল, যেটা সেটা এখন এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের পুট করতে হবে এইভাবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমরা নর্মালি সিএসএস কোড যেভাবে করি স্যাস এর ভিতরে এই ফাইলটার ভিতরে কি সেম ভাবে কোড করতে পারবো। তার মানে আমার ফাইলের যে গঠন প্রণালী সেটা নর্মাল সিএসএস এর মতোই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আমরা কিছু স্যাস লিখে টেস্ট করব আমাদের কোড ঠিকভাবে কাজ করছে কিনা, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে লিখবো ভেরিয়েবল তৈরি করি। সাপোজ এখানে ভেরিয়েবল নিয়ে তাহলে কথা বলে ফেলি। ভেরিয়েবল তৈরি করতে হলে প্রথমে আমাকে ডলার সাইন দিতে হবে। ডলার সাইনের পরে সাপোজ আমি এখানে লিখছি বি বিজি কালার, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি যেটা সেট করব। এখানে একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি দিতে চাচ্ছি ডিডিডি, ঠিক আছে। তো এখন আমি এখানে প্রাইমারি প্রাইমারি কালার এভাবে লিখি। তো প্রাইমারি কালার আমি সাপোজ 111 দিব, ঠিক আছে। মানে এটা ব্ল্যাক কালার, আর এটা একটা হোয়াইট কালার, হালকা হোয়াইট কালার, পুরো হোয়াইট না। তো এটা আমি ব্যাকগ্রাউন্ডে সেট করে দিতে চাচ্ছি এখন, মানে আমাদের পেজে সেট করে দিতে চাচ্ছি। তো আমি বডিতে এটা সেট করে দিব। আমি বডিতে কি লিখবো, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, তাই না। তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি যে ভেরিয়েবলটা দিয়েছি ভেরিয়েবলটা এখন ইউজ করলেই হচ্ছে। আমি যদি এখানে ভেরিয়েবল ইউজ করে দেই বিজি কালার, তাহলে সে এই বিজি কালার যেটা ডিডিডি এইটা নিয়ে নিবে, ঠিক আছে। আমি যদি এখানে লিখে দেই প্রাইমারি কালার কি হবে, মানে হচ্ছে আমাদের যে ফন্টের কালার, এটা কি হবে তাহলে কালার হচ্ছে যে প্রাইমারি কালার, ভেরিয়েবলটার নেমটা এভাবে এখানে দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব এটা কম্পাইল করে কিভাবে। এই যে যে আমাদের index.html ফাইলটা, এটাকে আমরা কম্পাইল করব কিভাবে। এজন্য আমাকে প্যাকেজ.json-এ যেতে হবে। আমরা এখানে কমান্ড গুলো লিখে দিয়েছি কিভাবে কি করতে হবে। প্যাকেজ.json-এ গিয়ে আমাকে এই যে এই কোডটা লিখতে হবে স্ক্রিপ্টের ভিতরে। এখন দেখি, আমাকে হচ্ছে আহ প্রথমে প্যাকেজ ওপেন করলাম, তারপরে যে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি এখানে কমা দিয়ে আমি ওকে, আমি প্রথমে এখানে স্টার্ট নামে করব, দেন এখানে কোলন দিব। ওকে, কোলন দেওয়ার পরে আমি আবার ডাবল কোটের ভিতরে লিখব। কি লিখব, আমি প্রথমত লিখব এখানে স্টার্ট করেছি, স্টার্ট করার পরে যে এই কমান্ডটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। তো শেষ লিখবো আমি প্রথমে, যেহেতু আমি স্যাস ফাইলকে রূপান্তর করতে চাচ্ছি। স্যাস করার পরে আমরা এখানে লিখব আমাদের যে যে index.scs ফোল্ডারটা রয়েছে সেটার ভিতরে ঢুকবো। আমাদের মেইন রুট ফোল্ডার কোনটা দেখার চেষ্টা করি। আমাদের রুট ফোল্ডার হচ্ছে এই যে এইটা +13, এটা হচ্ছে রুট ফোল্ডার। তো এই রুট ফোল্ডারের ভিতর থেকে আমি হচ্ছে যদি এই যে index.cs যেতে চাই, তাহলে আমাকে সেস ফাইলে ঢুকতে হবে প্রথমে। এই জন্য আমি লিখবো এখানে সেস, ঠিক আছে। পাঁচটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে। তারপরে সেস এর ভিতরে কি আছে, index.scs, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, index.scs, ঠিক আছে।
তারপরে আমাকে স্পেস দিতে হবে। স্পেস দিয়ে আমি আবার রুট ফোল্ডার চিন্তা করি, রুট ফোল্ডার থেকে আমি সিএসএস ফোল্ডারে ঢুকবো। সিএসএস ফোল্ডারে কি কিছু আছে? কিছুই কিন্তু নেই। কিন্তু আমি এই যে যে ইন্ডেক্স ডট এসসিএসএস ফাইলটা রয়েছে, এটাকে কনভার্ট করতে চাচ্ছি, কনভার্ট করে ইন্ডেক্স ডট সিএস বা স্টাইল ডট সিএসএস এ রূপান্তর করতে চাচ্ছি। তো আমি সিএসএস ফোল্ডারে ঢুকলাম, ফোল্ডারে ঢুকে এখানে লিখলাম স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এখন স্টাইল ডট সিএসএস দেওয়ার পরে এটা কিন্তু হচ্ছে কম্পাইল করে সিএসএস ফোল্ডারের ভিতর এরকম একটা ফাইল তৈরি হয়ে গেল। তো আমরা দেখি তৈরি হয় কিনা। আমাকে প্রথম এজন্য করতে হবে npm লিখতে হবে এখানে, দেন স্টার্ট লিখতে হবে। আচ্ছা, এখানে স্টার্ট লিখেছি কেন? কারণ হচ্ছে এই যে স্ক্রিপ্টের ভিতরে আমি এই যে স্টার্ট নামে একটা কমান্ড এড করেছি। ঠিক আছে, এই জন্য এখানে যদি আমি স্টার্ট করি, এই কোডটা বা এই কমান্ডটা এখানে কাজ করবে। তো এই কমান্ডটা যদি এখানে কাজ করে, তাহলে দেখি আমার হচ্ছে কম্পাইল হয়ে যায় কিনা সিএসএস এর ভিতরে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেভ ফাইল কম্পাইল করে স্টাইল ডট এসএসএস একটা তৈরি হলো এই যে। এবং এখানে হচ্ছে বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড ডিডিটি এন্ড কালার হচ্ছে 111, যে কালারটা আমি দিয়েছি সেটা অ্যাড হয়েছে। এখানে কিন্তু আমি হাত দিই নাই, এটা অটো তৈরি হয়েছে। এটা কোথা থেকে তৈরি হয়েছে? এই ইন্ডেক্স ডট এসসিএসএস ফাইল থেকে। আমি যদি এখান থেকে এইটাকে আহ, আচ্ছা, এটা যদি লাইভ সার্ভার ওপেন করি, আমরা দেখতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এমন এসেছে। ঠিক আছে, আমি যদি এইখানে এটা আমি সব জায়গায় সাপোজ এই যে এই ভেরিয়েবল গুলো লিখবো। ঠিক আছে, অনেক জায়গায় এই কোড গুলো লিখবো, কিন্তু এইখানে যদি আমি কালার চেঞ্জ করে দেই, অটো কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি সাপোজ H1 এর কালার দিলাম হচ্ছে, H1 এর কালার দিলাম প্রাইমারি কালার। ঠিক আছে, এখন আমি ইন্ডেক্সের মধ্যে একটা লিখলাম, ফাইল নিলাম H1 নামে, এখানে 5 ওয়ার্ড রাখলাম। এবার আমি ওপেন করি, আমি দেখতে পাচ্ছি এটার কালার রয়েছে ব্ল্যাক, মানে 111 রয়েছে এটার কালার। ঠিক আছে, ওকে, কুল। আমি এখন এইখানে, এই যে ঠিক এইখানে প্রাইমারি কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। ঠিক আছে, প্রাইমারি কালার চেঞ্জ করে আমি যদি এখানে রেড লিখি, তাহলে হচ্ছে এইখানে কি ঘটনা ঘটে আমরা এখন একটু রিফ্রেশ করে দেখবো। ও, এটা তো কম্পাইল করতে হবে প্রথমে। কম্পাইল করার জন্য আমাকে আবার npm স্টার্ট লিখতে হবে। এখন এটা কম্পাইল হয়ে গেছে, আমরা দেখতে পাবো এটা লাল কালার হয়ে গেছে। এখন আমি যত জায়গায় এই ভেরিয়েবলটা তৈরি করি না কেন, এটা অটোমেটিক লাল কালার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি সাপোজ এখানে এই ফোনে কোনো কালার দিলাম না, তারপরেও কিন্তু এটা লাল থাকবে কেন? আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে দেখিয়ে নেই। আমরা যদি প্যাকেজ ডট জেসন আমরা প্রত্যেকবার কম্পাইল করে লাগতেছে, প্রত্যেকবার কোড কোড এডিট করলেই হচ্ছে কম্পাইল করে লাগতেছে। তো আমাকে যেহেতু প্রত্যেকবার কম্পাইল করতে হচ্ছে, আমি চাই যাতে আমাকে প্রত্যেকবার কম্পাইল করতে না হয়, তখন আমি এখানে ওয়াচ নামে হচ্ছে একটা ট্যাগ লাইন দিয়ে দিব, বা হচ্ছে একটা কিছু এখানে লিখে দিব। তো এখানে ওয়াচ লেখার সাথে সাথে আমাদের এটা একবার কম্পাইল করলেই এখানে যা চেঞ্জেস হবে, চেঞ্জেস হলেই সে নিজে নিজে কম্পাইল করে নিবে আসলে। ঠিক আছে, তো আমি npm স্টার এভাবে দিলাম। এখন দেখতে পাচ্ছি এটা ওয়াচ হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু এই যে কম্পাইল হয়ে অফ হয়ে যাচ্ছে না, আগে কি অফ হয়ে যেত, মানে নতুন এই লাইনটা চলতে আসলে বুঝতে হবে আমাদের কম্পাইল শেষ এবং এটা অফ হয়ে গেছে, কাজ করা অফ করে দিয়েছে। কিন্তু এখন কিন্তু সে কাজ করা অফ করেনি। আমি চেঞ্জেস করলে সাথে সাথে এখানে সাপোজ আমি এখানে ব্লু দিলাম, দুঃখিত, এখানে ব্লু দিলাম, আমার এখানে দেখলেন এখানে কম্পাইল হয়ে গেছে এখন। তো কম্পাইল হওয়ার পরে এটাও ব্লু হয়ে গেছে, আমাকে কিন্তু বারবার আর কম্পাইল করা লাগতেছে না। ওকে, কুল। তো আমি সাপোজ এটাকে তো ব্লু দিলাম। ঠিক আছে, আমি এইখানে যদি কালার রেড দেই, ব্লু কাজ করেছে কেন? কারণ হচ্ছে বডিতে ব্লু আছে,
তার মানে প্রাইমারি কালার ব্লু আছে। কিন্তু যখনই আমি H1 এ দিব, তখন H1 এরটা কিন্তু কাজ করবে, এই যে রেড। ঠিক আছে, দ্যাট মিনস আমরা বুঝতে পারছি ভেরিয়েবলের পাওয়ারটা কেমন এবং হচ্ছে এটা কিভাবে কাজ করে। তো আমি এক জায়গায় এখানে চেঞ্জ করলে প্রত্যেক জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি আগে কি দেখিয়েছিলাম আপনাদের? আগে দেখিয়েছিলাম হচ্ছে কি বলে, একটা ক্লাস তৈরি করেছিলাম, সাপোজ রেড রেড কালার ক্লাস তৈরি করেছিলাম। তারপরে এখানে কালার দিয়েছিলাম রেড। তারপরে আমার index.html এ এখানে ক্লাস ইউজ করেছিলাম। তারপরে এখানে লিখেছিলাম কালার রেড, ক্লাস দিলে এটা রেড হবে, নতুবা কিন্তু এটা রেড হবে না। আচ্ছা, কালার রেড, এখানে রেড কালারটি দেওয়া হয় নাই। এখন আমরা দেখব এটার কালারটা রেড হয়ে যাবে। আচ্ছা, রেড কালার, এখানে কালার রেড দিয়েছি, এখানে দিতে হবে রেড কালার। ক্লাস তো ভুল দিলে আর হবে না। ওকে, এখন আমরা যদি দেখি এটা কিন্তু রেড কালার হয়ে যাবে। ঠিক আছে। সো খুবই ঝামেলার, যতবার আমি কালার, নানান কালার দিতে যাবো আমাকে এইখানে চেঞ্জ করতে হবে, ক্লাস দিতে হবে, ওইখানে চেঞ্জ করতে হবে, কয়েকটা ফাইলে দৌড়ে দৌড়ি করা লাগবে। তো এটা খুব বিরক্তিকর একটা বিষয়, তাই না? তো এই প্রবলেম গুলো কিন্তু আর থাকছে না, আমরা ভেরিয়েবলের মাধ্যমে এগুলো হ্যান্ডেল করতে পারছি। ঠিক আছে, কালারটা একবারই সেট করবো, আমরা বারে বারে কোনো কালারের ভ্যালু ইউজ করতে চাচ্ছি না। তখন এই একবার দিলেই কিন্তু সে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি সেকেন্ডারি কালার যদি আমি একটা দিতে চাই, সেকেন্ডারি কালারটা সাপোজ থাকবে এরকম। এমন একটা কালার ইউজ করতে চাচ্ছি। এখন এই কালার কোডটা মনে রাখা বা প্রত্যেক জায়গায় লিখা আমাদের 1,000 ধরেন কোড হয়ে গেছে এখানে। 1,000 কোডের মধ্যে এই কালারটা বারবার কপি করে এনে লেখা খুবই বিরক্তিকর বিষয়। কিন্তু আমি যদি এখানে সেকেন্ডারি কালার নামে একটা ভেরিয়েবল নিয়ে নেই, আমার জাস্ট এই সেকেন্ডারি কালার, এটা হচ্ছে মনে রাখার মতো একটা জিনিস। এই ভেরিয়েবলটা সব জায়গায় ইউজ করলে হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভেরিয়েবলের, যদি আমি সেকেন্ডারি কালারটা চেঞ্জ করে এই কালারটার মধ্যে অন্য কালার দিতে চাই, এবং সাপোজ এটা আমার 500 জায়গায় এই ভেরিয়েবলটা ইউজ করা হয়েছে, সো আমি এক জায়গায় চেঞ্জ করলে সেই 500 জায়গায় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা ইজিলি হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে এই কালার গুলো হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ভেরিয়েবলের ব্যাপারটা হচ্ছে আমরা বুঝে গেলাম, এবং কিভাবে আমাদের কম্পাইল করতে হবে, প্যাকেজ.json এর স্ক্রিপ্টে কিভাবে অ্যাড করতে হবে সেটাও দেখে ফেললাম। আর এই এগুলো কমান্ড গুলো এখানে যে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কমান্ড গুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা শিখবো নেস্টিং কিভাবে কাজ করে সেটা। ঠিক আছে, তো এই জন্য আমি এইখানে লিখে দেই, we are we are learning fast। ঠিক আছে, এবং এইখানে আমরা একটা ন্যাভ লিখতে চাচ্ছি। সাপোজ ন্যাভের ভিতরে হচ্ছে আমরা লিখবো কি, ইউএল অ্যালাইন, এটার ভিতরে এ থাকবে, হোম অ্যাবাউট কন্টাক্ট ইত্যাদি ইত্যাদি থাকবে। ঠিক আছে, এবং এই ফাইলগুলো থাকবে। তো এগুলো সাপোজ থাকলো। এখন আমি নর্মালি যদি স্টাইল করতে চাইতাম, এখানে তো কম্পাইল হচ্ছে অটোমেটিক্যালি।
তো নর্মালি যদি স্টাইল করতে চাইতাম তো প্যাকেজ ডট জেসন আপাতত লাগছে না, স্টাইল ডট সিএসএস লাগছে না। এখন সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি মার্জিন জিরো, এটা যেহেতু সব জায়গায় ইউজ করা লাগবে না, এইটার জন্য আমাকে ভেরিয়েবল অবশ্যই নেওয়ার প্রয়োজন নাই। মার্জিন জিরো করে দিলাম, প্যাডিংও জিরো করে দিলাম। ওকে, আমি দেন হচ্ছে মানে কি দেখাতে চাচ্ছিলাম মূলত, নেস্টিং। ওকে, আমি নর্মালি সিএসএস এ ওইটা সিলেক্ট কিভাবে করতাম, এই যে এখানে যা যা রয়েছে সেগুলো সিলেক্ট কিভাবে করতাম। প্রথমে আমাকে ন্যাভ লিখতে হতো, ন্যাভকে সিলেক্ট করতে হতো। দেন ন্যাভের পরে রয়েছে ইউএল, ইউএল কে সিলেক্ট করতে হতো। ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই কে সিলেক্ট করতে হতো। এলআই এর ভিতরে আছে এ, কে সিলেক্ট করতে হতো। এই যে এইভাবে সিলেক্ট করা লাগতো, তাই না? তো আমার হচ্ছে এগুলো কিন্তু বোঝা বা খুঁজে বের করা একটু অ্যাজই লাগতেছে, বা এই কোড গুলো করা অনেকের কাছে প্রবলেমেটিক মনে হতে পারে, কিন্তু আমাদের যে সলিউশনটা এখন রয়েছে স্যাসের কারণে, সেটা কিন্তু অনেক স্মার্ট সলিউশন, আর এটাকেই আমরা নেস্টিং বলছি। তো আমরা ন্যাভ, ন্যাভের মধ্যে যেই কোডগুলো লেখা লাগে লিখবো। ন্যাভের ভিতরে রয়েছে ইউএল, ইউএল এর লিখবো, এবং স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে ন্যাভের ভিতরে যে ইউএল রয়েছে। ওকে, এবার ইউএল এর ভিতরে কে রয়েছে, এলআই রয়েছে, লিখলাম। ঠিক আছে, এলআই এর ভিতরে কে আছে, কে রয়েছে, লিখলাম। সুন্দর। এখন আমাদের এই কোড গুলো ইজিলি আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি এটাকে এক সাইডে নিয়ে আসি এইভাবে, আর আমাদের সেস কে যদি এভাবে নিয়ে আসি, এখন আমরা এইখানে কোড করব, এখানে চেঞ্জেস গুলো দেখবো, ঠিক আছে। তো আমার যে H1 রয়েছে, এখানে আমি সেকেন্ডারি কালার ইউজ করতে চাচ্ছি। H1টা, ওয়ানের কালার হবে এখানে, সেকেন্ডারি কালার যেটা রয়েছে সেটা ইউজ করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আমরা এবার ইউএল কে হচ্ছে কি করব, এখানে দিলাম ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেল, এবং লিস্ট স্টাইল টাইপটাকে প্রথমে আমাদের ঠিক করতে হবে। লিস্ট স্টাইল টাইপ হচ্ছে নান। এখানে অনেক কিছু আছে, আমি নান লিখলেই দিই বরং। ওকে, লিস্ট স্টাইল টাইপটা কি নান হয়ে গেল, ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেল, ঠিক আছে। এবং এদের মধ্যে যে গ্যাপ রয়েছে, গ্যাপটা সাপোজ আমি দিয়ে দিলাম 10 পিক্সেল। তো এদের মধ্যে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। ওকে, এটা সঠিকভাবে কম্পাইল হয়নি। ওকে, এই যে গ্যাপ তৈরি হয়ে গেল। এখন এই যে এইখানে ডেকোরেশন বা হচ্ছে আন্ডারলাইন এগুলো আসতেছে কার কারণে, অ্যাঙ্কর ট্যাগের কারণে। তো অ্যাঙ্কর ট্যাগে হচ্ছে আমি লিখে দিব টেক্সট ডেকোরেশন নাম, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন হচ্ছে কি নাম লিখে দেব। টেক্সট ডেকোরেশন নাম লিখে দেওয়ার কারণে ডেকোরেশনটা চলে গেল। আচ্ছা, এখানে কালার কি দিব, আমি কালার মূলত প্রাইমারি কালার যেটা সেটা ইউজ করতে চাচ্ছি। ওকে, আর হোভার করলে কেমন কালার হবে সেটাও আমরা চাইলে এখানে বলে দিতে পারি। এখানে ফন্ট হোয়াইট বোল্ড দিলাম, ফন্ট হোয়াইট বোল্ড দিলাম। ওকে, এখন আমি এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। ফন্ট, ফন্ট শুধু আমি এখানে লিখলাম, এখানে দিয়ে দিব ফন্ট ফ্যামিলি যেটা সেটা। তো এখানে আমি পপিংস ইউজ করতে চাচ্ছি।
ঠিক আছে। ফন্ট সাইজও আমি দিতে চাচ্ছি 16 পিক্সেল। ঠিক আছে। তো এটা হচ্ছে ফন্ট সাইজ, এভাবে না লিখে আম, আমি লিখতে পারি নর্মাল ফন্ট সাইজ। তো ফন্ট সাইজকে আমি জেড দিয়ে প্রকাশ করলাম সাপোজ। ঠিক আছে। আহ বা এখানে লিখতে পারি প্রাইমারি ফন্ট সাইজ। তো প্রাইমারি ফন্ট সাইজ এটা দিলেই এখানে এখন চলে আসবে। তো আমি এইটাই সাপোজ লিখবো ফন্ট ফ্যামিলি, লিখতে চাচ্ছি আমি এখানে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলিতে আমি এখানে দিব হচ্ছে আমার যে ফন্ট রয়েছে সেটা। দেখতে পাচ্ছি আমাদের ফন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। তো এইখানে আমার ফন্ট ফ্যামিলি দেওয়ার কারণে শুধু এটাই চেঞ্জ হলো, কিন্তু বডিতে দিলে পুরোটাই চেঞ্জ হতো। ঠিক আছে। আমি সবখানেই এখন এই ফন্ট ফ্যামিলি জাস্ট ফন্ট লিখেই ইউজ করতে পারবো। এখন আমাকে ফন্ট সাইজ লিখতে হবে। ফন্ট সাইজ হচ্ছে প্রাইমারি যে ফন্ট সাইজ সেটা। ওকে। গ্যাপ 20 পিক্সেল দিলে আরো বেড়ে যাবে। আর আমি সাপোজ এখানে হোভার করতে চাচ্ছি, তো হোভার করবো কাকে? এ কে। তাহলে এখানে লিখতে হবে অ্যাম্পারস্যান্ড, এরকম দিয়ে দেন হচ্ছে হোভার। ঠিক আছে। তো এটার কালারটা হচ্ছে সেকেন্ডারি কালার যেটা, সেটা হবে হোভার করলে এই যে দেখতে পাচ্ছি। তো কালারটা হোভার করার সাথে সাথে চলে আসতেছে এবং সাথে সাথে চলে যাচ্ছে, খারাপ লাগতেছে। তো এখানে আমি ট্রানজিশন এড করে যদি দেই, ট্রানজিশন অল লিনিয়ার 0.3 সেকেন্ড এভাবে যদি দিই, এখন দেখতে পাবো আমার কালারটা খুব সুন্দরভাবে আসতেছে এবং চলছে। ঠিক আছে। খুব অড লাগতেছে না, কিন্তু সুন্দর লাগছে। তো ঠিক এইভাবে আমরা হচ্ছে নেস্টিং এর ডিজাইন গুলো করতে পারি। ঠিক আছে। সাপোজ এলআই এ যদি আমি কোনো কিছু অ্যাপ্লাই করতে চাই, সাপোজ বর্ডার অ্যাড করতে চাচ্ছি আমি, প্রত্যেকটা এলআই তে বর্ডার হবে 1 পিক্সেল সলিড, সাপোজ। ঠিক আছে। এটা অ্যাড করতে চাচ্ছি, তখন কিন্তু এখানে বর্ডার অ্যাড হয়ে যাবে এলআই তে। আচ্ছা, কোনো ভুল হয়েছে তাই অ্যাড হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার অ্যাড হয়ে গেল। এখন আমি যদি চাই এখানে লিখে দিব, একটা প্যাডিং দিব 10 পিক্সেলের চারপাশে। ঠিক আছে। তো এখানে কালার এটা না দিয়ে আমি যে প্রাইমারি কালার যেটা রয়েছে সেটা ইউজ করতে পারি এখানে। ঠিক আছে। মানে বর্ডার থেকে শুরু করে সব কিছুর কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি সাপোজ। তো আমার যে প্রাইমারি কালার রয়েছে এইটা সাপোজ আমি গ্রিন করে দিলাম। দেখবো সব কালার একসাথে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। এই যে সব কালার কি একসাথে চেঞ্জ হয়ে গেছে। তো কি চমকপ্রদ একটা বিষয়, তাই না? ঠিক আছে। এখন এই যে এখানে হোভার করার পরে এটা তো সেকেন্ডারি কালার হচ্ছে, ওইটাও সেকেন্ডারি কালার হোক এমন যদি আমরা চাই, তাহলে আমরা এই যে ওভার করার পরে এখানেও চেঞ্জ হবে এরকম হচ্ছে আমরা অ্যাড করে দিব। অ্যাম্পারস্যান্ড চিহ্নটা দিতে হবে, দেন হোভার করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড কালার না, আমি কালার করতে চাচ্ছি মূলত বর্ডার কালার দিতে চাচ্ছি। তো এখানে বর্ডার লিখবো 1 পিক্সেল সলিড, সেকেন্ডারি কালার। হোভার করলে সেকেন্ডারি কালার চলে আসবে। কিন্তু এখন আমি যদি হোভার করি দেখতে পাচ্ছি সেকেন্ডারি কালার
চলে আসতেছে। ঠিক আছে। তো আমি জাস্ট প্রত্যেকটা ইসেই জাস্ট কিছু না কিছু অ্যাড করে রেখেছি আপনাদের বুঝার সুবিধার জন্য, নাথিং এলস। আমি যদি এইখানে লিখি প্যাডিং 0, মার্জিন 0, আমি যদি এভাবে লিখে রাখি কোনো ভুল হবে না? কোনো ভুল হবে না। ঠিক আছে। তো এইখানে এক্সট্রা একটা প্যাডিং আসছে, এটা কোত্থেকে আসলো, এটা যদি আমরা দেখতে চাই ইন্সপেক্ট করব। আচ্ছা, এটাকে ইন্সপেক্ট করেছি, রাইট? এই যে এইখানে দেখতে পাচ্ছি ইউএল এ আমার একটা প্যাড কি রয়েছে, ইউএল এ সবুজ একটা বর্ণ মানে প্যাডিং রয়েছে, প্যাডিং লেফট রয়েছে। ঠিক আছে। তো এই প্যাডিং লেফটটা আমি যদি ইউএল থেকে রিমুভ করে দিই, আর কোথায় আছে এই যে প্যাডিং, এটা হচ্ছে আছে ইউএল এর মধ্যে। তো আমি ইউএল কে ধরবো, এই যে ইউএল। এখন এখানে লিখবো প্যাডিং লেফট 0। তো প্যাডিং লেফট 0 দেওয়ার সাথে সাথে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো আমার যে ন্যাভ, এটার প্যাডিং যদি 50 পিক্সেল দিয়ে দিই, এখন চারপাশে 50 পিক্সেল জায়গা কিন্তু সে নিয়ে নিবে। তো আমি উপরে নিচে সাপোজ 0 পিক্সেল জায়গা নিতে চাচ্ছি, কিন্তু দুই সাইডে 50 করে চাচ্ছি, তখন এভাবে দিয়ে দিলেই হবে। বা আমি এখানে যদি 20 দিয়ে দিতে চাচ্ছি চার দুই পাশে, তো এরকম দিয়ে দিলে হবে। ইজিলি এটা হচ্ছে সুন্দরভাবে কাজ করবে। এখন যদি আমি সিএসএস এ যাই, এখন দেখতে পাবো আমার যে নর্মাল সিএসএস, আমরা যেভাবে সিএসএস লিখতাম ঠিক সেইভাবেই সিএসএস গুলো এখানে আসছে। এই যে এই কালারটা সবখানে অ্যাপ্লাই হচ্ছে, দেখছেন? এই কালারটা প্রত্যেকবার আমাদের কপি করে আনা লাগে, কিন্তু এখন কিন্তু সেটা করা লাগছে না। ইজিলি আমরা এটা হ্যান্ডেল করতে পারছি। তো এই ছিল নেস্টিং। আমরা আরো টপিক গুলো নেক্সট ক্লাসে মানে নেক্সট সেশনে শিখে নিব। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।